আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানে একটা বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই বিক্ষোভে ক্রমেই ছাত্ররা জড়িয়ে পড়ছে। রবিবারে এই বিক্ষোভ শুরু হয়েছে দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে। ব্যবসায়ীরা দোকানিরা এই বিক্ষোভটা শুরু করে এবং ৪ দিন এই বিক্ষোভ চলার পরে সেখানে ছাত্ররাও অংশগ্রহণ করা শুরু করে। এই যে বিক্ষোভ, এটি ৪ দিনের মাথায় গিয়ে একটা সরকারি ভবনের ভেতরে তারা ঢুকে পড়ার চেষ্টা করে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা দেয় এবং এই বিক্ষোভের নেতা ২৮ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়। নিরাপত্তা বাহিনীর ৩ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এই যে বিক্ষোভটি চলছে, এই বিক্ষোভের বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে একদল সংগঠিত লোক দাঙ্গা করার চেষ্টা করেছে, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে এবং এই যে আটক করা হয়েছে, এই খবরটি এইভাবে দেওয়া হয়েছে। কেন এই বিক্ষোভ? এই বিক্ষোভ হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ডলারের বিপরীতে ইরানের যে মুদ্রা রিয়েল, তার অবমূল্যায়ন, অর্থাৎ ইরানের স্থানীয় মুদ্রার দাম কমে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ হচ্ছে। এখন ইরানের যেই স্থানীয় মুদ্রা রয়েছে, ডলারের বিপরীতে তার দাম অনেক কমই ছিল। অর্থাৎ $১ দিলে সেখানে ৮ লাখেরও কিছু বেশি রিয়েল পাওয়া যেত। এই দৃশ্য তো আগেই ছিল। তাহলে হঠাৎ করে কেন এই বিক্ষোভ তৈরি হলো? এই বিক্ষোভ তৈরি হয়েছে কারণ হলো যে এখন সেই দেশের স্থানীয় মুদ্রার দাম আরো কমে গেছে। আগে যেখানে প্রতি ডলারে ৮ লাখ রিয়াল পাওয়া যেত, এখন প্রতি ডলারে ১৪ লাখ রিয়াল পাওয়া যাচ্ছে। এর ফলে আমদানি করা যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দাম হু হু করে বেড়ে গেছে এবং কোনো কিছু কিনতে গিয়ে মানুষের অনেক বেশি পরিমাণে অর্থ খরচ করতে হচ্ছে এবং এজন্যই তারা বিক্ষোভে সেখানে নেমে পড়েছে। এখন হঠাৎ করে কেন এই স্থানীয় মুদ্রার দাম এত বেশি কমে গেল? এটির পিছনে দায়ী হলো সেপ্টেম্বর মাসে জাতিসংঘ ১০ বছর আগে তুলে নেওয়া বেশ কিছু নিষেধাজ্ঞা আবারও নতুন করে আরোপ করেছে এবং এর পিছনে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। তারা ২০১৫ সালে যেই চুক্তি হয়েছিল ইরানের সঙ্গে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের, সেই চুক্তির সময়ে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। ২০১৯ সালে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ইরান মোটামুটিভাবে ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করলে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এবং এই ধরনের সমৃদ্ধ ইউরেনিয়ামের, অর্থাৎ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ৪৪০ কেজি তারা জমা করেছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল। এবং এরপর আমরা দেখেছি যে জো বাইডেন ইরানের সঙ্গে একটা চুক্তি করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে ইরানকে ব্যাপকভাবে চাপ দেয় চুক্তি করার জন্য। ইরানের সঙ্গে ৫ দফা আলাপ আলোচনা করে এবং ৬ষ্ঠ দফা বৈঠকের আগে ইসরায়েল ইরানে হামলা করে ১২ দিনের একটি যুদ্ধ হয়। এই যুদ্ধের পরে এই ইউরোপের ৩টি দেশ আবারও ওই যে নিষেধাজ্ঞাগুলো যেগুলো স্থগিত ছিল ২০১৫ সালে, সেই নিষেধাজ্ঞাগুলো আবারও আরোপ করে। রাশিয়া, চীন, ইরান ৩টি দেশ মিলে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়ে জানিয়েছে যে ২০১৫ সালে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, ফলে তাদের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করার আর কিছু নেই। কিন্তু তারপরেও এই নিষেধাজ্ঞাটি জাতিসংঘ সেপ্টেম্বর মাসে কার্যকর করেছিল এবং তার ফলশ্রুতি হিসেবে ইরানে আরেক দফা তাদের স্থানীয় মুদ্রা রিয়েলের পতন ঘটে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরানের অর্থনৈতিক দুরবস্থাকে পুঁজি করে সেখানে এক ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। দোকানিরা এই বিক্ষোভ শুরু করলেও বিক্ষোভে ছাত্ররা যোগ দিচ্ছে, ফলে বিভিন্ন বিশ্লেষকরা এটিকে নানানভাবে বিশ্লেষণ করছেন। তারা বলছেন যে এই ধরনের বিক্ষোভ সবসময় একটা দাবিতেই যে আটকে থাকে তা নয়, ফলে এর নানা রকম ব্যাখ্যা রয়েছে। ইরানের কর্তৃপক্ষ এই বিক্ষোভ নিয়ে কি বলছেন? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন যে এটি তাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে তারা বাইরে থেকে শত্রু দেশের চাপে রয়েছে এবং তার দেশের ভেতর থেকেও তারা কিছুটা চাপে রয়েছে। অর্থাৎ মাসুদ পেজেশকিয়ানের কথা থেকে এটি বোঝাই যাচ্ছে যে
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব ইরানের উপরে যথেষ্ট পরিমাণে চাপে রেখেছে এবং ভেতর থেকেও এখন তারা আরেকটা চাপের মধ্যে পড়ছে। এখন ইরানের যেই কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরও ভাষ্যটা মোটামুটি এরকম যে স্থানীয় জনগণের বা ইরানের নাগরিকদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, বৈধ প্রতিবাদ করার অধিকার রয়েছে, কিন্তু প্রতিবাদের নামে যদি আইনের লঙ্ঘন হয়, ভাঙচুর হয় বা অন্য কোনো পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে সেটি কঠোর হাতে মোকাবেলা করা হবে, সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ ইরানের কর্তৃপক্ষের বক্তব্য একটাই যে হ্যাঁ, বিক্ষোভ করা যাবে, তারা এই অর্থনৈতিক দুরবস্থাকে স্বীকার করে, কিন্তু কেউ এই দুরবস্থার সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরি করবে এটি ইরানের কর্তৃপক্ষ চাইছে না। এমনকি ইরানের কর্তৃপক্ষের অনেকেই মনে করছেন যে এই বিক্ষোভের পেছনে বিদেশিদের কোনো রকম ইন্ধন থাকতে পারে। এখন ইরানের গণমাধ্যমগুলোতে এই যে সংবাদটি প্রকাশ করা হচ্ছে, সেই সংবাদটি প্রকাশ করা হচ্ছে এভাবে যে অর্থনৈতিক দুরবস্থা, মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এগুলোই হলো এই বিক্ষোভের মূল কারণ। ওভারঅল সবকিছু মিলে 1979 সালের পর, ইসলামী বিপ্লবের পর যে সরকার ইরানে রয়েছে, এই বিক্ষোভটা সেই সরকার ব্যবস্থার বিরুদ্ধে নয়। অর্থাৎ এই যে বিপ্লবী সরকার ইরানে রয়েছে, এই সরকারের প্রতি ইরানের জনগণের সমর্থন রয়েছে বলে ইরানের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, এবং যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি মূলত অর্থনৈতিক যে সংকট চলছে সেই সংকটের বিরুদ্ধে করা হচ্ছে বলে গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক, ইরানে মূল্যস্ফীতি আছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং সেখানে এখন মূল্যস্ফীতির পরিমাণ হলো 50%। অর্থাৎ গত বছর 100 টাকা দিয়ে যে পণ্যটি যতটুকু আপনি কিনতে পেরেছিলেন, এবছরের একই দিনে এসে সেই পণ্যটি সেই পরিমাণ কিনতে হলে আপনাকে 150 টাকা খরচ করতে হবে। এটা হলো 50% মূল্যস্ফীতির সহজ ব্যাখ্যা। অর্থাৎ ইরানের জনগণকে এখন তাহলে অনেক বেশি টাকা খরচ করে, অনেক বেশি অর্থ তাদের স্থানীয় মুদ্রা খরচ করে জিনিসপত্র ক্রয় করতে হচ্ছে, যা তাদের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলেছে। এছাড়াও ধরুন তেহরানের জন্য পানির সংকট রয়েছে, তাদের যে পানির রিজার্ভ সেগুলো কমে যাচ্ছে, বাধ্যও খুব বেশি যে পানি তারা রাখতে পারছে তা নয়। এই ধরনের সংকটগুলো তো তাদের রয়েছেই। তারপরেও আরো সংকট, সেটি হলো যে এখন ইসরায়েল আবার নতুন করে যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ইসরায়েলের কাছ থেকেও একটা ক্রমাগত চাপ ইরানের দিকে রয়েছে। ফলে এখন ইরানের এই বিক্ষোভটিও আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়ে এসেছে। সব শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।